খুব সংকুচিত মন নিয়ে বিদেশি বাড়িটাকে আপন করবে না করেও কোন সেই মহা গোপনীয়তায় অলকানন্দাই বিদেশি বাড়িটাকে বড় আপন করে নিল, হয়ে উঠল বাড়িটার কর্ত্রী। অবশ্য তার পেছনে একটি খুব ক্ষুদ্র কারণ আছে। স্টিফেনের মা কাদম্বরী দেবী অসুস্থ হয়ে পড়েছেন। তার অনুপস্থিতিতে প্রথা অনুসারে বাড়ির বউয়েরই তো হাল ধরার কথা। সেই ভাবনা মাথায় রেখে নন্দার শক্ত হাতে হাল ধরল বাড়িটার। আর তার ঘরকন্যা শুরু হতেই সকল অনিয়ম মুখ লুকিয়ে পালালো। রান্নাঘরে আর কোনো ভুল হচ্ছিল না। মালিও নিয়মিত জল ঢেলে জাগিয়ে তুলছিল পুষ্পসজ্জিত বাগানটা। গৃহকর্মীরাও কোনো বাহানা দিতে পারল না। কাজগুলো কেমন নিজ নিজে একটা শৃঙ্খলায় আবদ্ধ হয়ে গেল। বাড়িটার অধিক সাজসজ্জা থাকার পরেও যে স্ত্রীহীনতায় ভুগছিল তা অলকানন্দার ছোঁয়ায় ঘুচিয়ে গেল। কাদম্বরী দেবীও সুস্থ হওয়ার সবটুকু দায়িত্ব খুব অগোচরেই যেন অদৃশ্য তার হাতে তুলে দিল। নন্দা যখন পাকা হাতে সংসার চালাতে ব্যস্ত, তখন বাহিরের পরিবেশ কিছুটা অস্থিতিশীল মনে হচ্ছিল। বেশ কয়েকদিন যাবতই তাদের কলেজ থেকে মিছিল বের করেছে। ইংরেজদের দেশ থেকে তাড়ানোর জন্য মানুষ সচেষ্ট হয়ে মুখিয়ে আছে। কোম্পানির শাসন শোষণের বিরুদ্ধে একদল বুড়ো আঙুল দেখিয়ে খসছে ছক। নন্দাও এর বহির্ভূত নয়। ললিতাদের সাথে প্রায় শহরের বেশ খানিকটা জায়গায় তার এ অবধি যাওয়া হয়ে গেছে। দীপকদা মানুষটাও তাকে আজকাল পছন্দ করছেন। সে হয়তো প্রত্যক্ষভাবে দেশের এমন কল্যাণে প্রবেশ করেনি, কিন্তু পরোক্ষভাবে সেও যেন এই প্রতিবাদের একটি বজ্রকণ্ঠ হবেই বা না কেন? যার সংসার করছে তার বিপরীতে আন্দোলন করার কাজটা তো ভয়াবহই। অথচ খুব অগোচরে একটি নিষিদ্ধ ভালো লাগার বৃক্ষ ডালপালা মেলে দাঁড়িয়ে উঠেছে। নন্দা বুঝছে সে বৃক্ষের উৎপত্তি, আর তাই সে বৃক্ষকে অপ্রকাশ্যে বিনষ্ট করতে যাচ্ছে। কিন্তু হেমন্তের গোধূলির আলো ঘেঁষে যে প্রেম কপাটে দাঁড়িয়ে আহ্বান করছে, তাকে ফেরানোর সাধ্য কি নন্দার মতো ভালোবাসা পিপাসু ফুলের আছে? তাই হয়তো না চাইতেও সে এই বৃক্ষকে গোপনেই বাড়তে দিচ্ছে। মানুষ বরাবরই ভালোবাসার পিপাসু। তারা কোথাও ভালোবাসা পেলে যেতে যেতেও থেকে যায়। অলকানন্দা রান্নাঘরে তদারকি করে সবে বিশাল বসার কক্ষটা এসেছে। ঘামে দেহ প্রায় ভিজে শিথিল। মাথার উপর নিঃশব্দে ঘুরছে বৈদ্যুতিক পাখাটা। আজ তার কাজের ভার বোধহয় একটু বেশি। তার বন্ধু শতাব্দ এবং ললিতা আজ এখানে আমন্ত্রিত। দুজনেরই ইচ্ছে নন্দার শ্বশুরবাড়ি দেখবে। তাই নন্দা নিমন্ত্রণ জানিয়ে দিল। তাদের আপ্যায়নের আয়োজন করতেই নন্দার নাজেহাল অবস্থা। রান্না আর কিছুটা বাকি। নন্দা ঠিক করলো সে একেবারেই স্নান করবে, কিন্তু তার আগেই আরেকটা কাজ করা বাকি। সে শাড়ির আঁচল দিয়ে মুখের ঘামটুকু মুছে ছাদে রওনা হলো। নিস্তব্ধ বাড়িটার চারপাশে উত্তপ্ত হেমন্তের বাতাস বয়ে যাচ্ছে। চারদিকে পাকা ধান মাঠে মাঠে হাসছে। মনে হচ্ছে সোনালী কন্যা যেন তার দুহাত উজাড় করে আলো ছড়িয়ে দিচ্ছে। কাল থেকে শুরু হবে ধান ওঠানোর উৎসব, কৃষকদের বহু প্রতীক্ষিত দিন। সিমেন্ট দিয়ে ঢালাই করা সুন্দর সিঁড়িগুলো পায়ে মারিয়ে সে ছাদে উঠে গেল। প্রচন্ড গরমে ক্ষণে ক্ষণে কিছু তপ্ত বাতাস সঙ্গোপনে এসে ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে নন্দার ঘরমাক্ত দেহ। নন্দা এগিয়ে গেল ছাদের শেষ প্রান্তের ঘরটার সামনে। জানালা দিয়ে না ডাক দিয়ে সে আজ রুমে প্রবেশ করলো। ছোটখাটো রুমটি কিছুটা এলোমেলো। নন্দা এধার ওধার চোখ ঘোরাতেই দেখল ঘরের পশ্চিম দিকের জানালাটার মোটা কাঠে মাথা হেলান দিয়ে রেখে খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে ঘরের রমণী। তার কোনো হুঁশ নেই এখানে যে কেউ একজন এসেছে। নন্দা সেই অবাধ চিন্তা করা নারীর কাছে গিয়ে দাঁড়ালো। হাস্যোজ্জ্বল কণ্ঠে শুধালো, কি করছো বড় দিদি? এক ধ্যানে তাকিয়ে থাকা মেয়েটার ধ্যান ভাঙল। কিছুটা থতমত খেয়ে বলল, তুই কখন এলি পুষ্প? মাত্র এলাম। বলো তো কি ভাবছো? বিহারিণী নামের মায়াবী মেয়েটা উত্তর দিল না। অগ্রহায়ণের আকাশে উড়ে যাওয়া একটি নিঃসঙ্গ শঙ্খচিলের দিকে তাকিয়ে রইল সে নির্বিশেষ। নন্দা বুঝল আজ বিহারিণীর কথা বলার কোনো ইচ্ছে নেই। মানুষটা এমনই, যখন কথা বলতে ইচ্ছে করবে তখনই বলবে, আর যখন কথা বলতে ইচ্ছে থাকবে না তখন হাজারো চেষ্টা করেও তার মুখ থেকে কথা বের করা যাবে না। নন্দা তাই আর বৃথা চেষ্টা করল না। খুব নীরবে মোটা মোটা দাঁত বিশিষ্ট চিরুনিটা দিয়ে বিহারিণীর বিশাল কেশগুচ্ছ গুছিয়ে দিল। বিহারিণীর ঘন কালো রহস্যখচিত এই কেশমালার দিকে চাইলেই অলকানন্দার মুছে যাওয়া আদি বৈধব্যের কথা মনে পড়ে যায়।
কি সেই মহা যন্ত্রণার কাল সে পাড়ি জমিয়েছিল। মাঝে মাঝে সে অবাকই হয়, নিশ্চয়ই তার বেঁচে থাকার তীব্র ইচ্ছা ছিল, না হয় এত কটু কথা এত যন্ত্রণা নিয়ে কেউ গলায় দড়ি দেওয়া ছাড়া থাকতো না। অথচ সে এই চিন্তা তখন ভুলেও করেনি। গলায় দড়ি দেওয়ার কথা মনে পড়তেই নন্দার কৃষ্ণপ্রিয়ার কথা ভীষণ মনে পড়ল। মেয়েটা খুব বোকা ছিল, তার নিতান্তই তার প্রাণনাশের কারণ তার বোকামি, অতিরিক্ত কিছুই ভালো না, হোক সেটা বোকামি, সরলতা কিংবা বিশ্বাস। আর দুর্ভাগ্যক্রমে কৃষ্ণপ্রিয়ার এই তিনটি গুণই ছিল। আর ছিল অধিক পরিমাণে ভালোবাসার ক্ষমতা। অধিক পরিমাণে ভালোবাসার ক্ষমতা ভালো, কিন্তু ক্ষেত্র বিশেষে তা হতে পারে ক্ষতিকারক। কৃষ্ণপ্রিয়ার সাথে ক্ষেত্র বিশেষটাই হয়েছে। মেয়েটার সব দিকেই পরম দুর্ভাগ্য বলা যায়। ভাবতে ভাবতে নন্দার ভাবনার সুতা বহুদূর প্রসারিত হয়েছে, যার ফলস্বরূপ বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। মানুষ কেবল একটা জিনিসই ভালো করতে পারে, তা হলো আক্ষেপ। অতীত বদলানোর ক্ষমতা মানুষের নেই, তাই আক্ষেপের রথে করেই মানুষ সান্ত্বনা কুড়িয়ে বাঁচতে চায়। নন্দার ভাবনার মাঝেই নিশ্চল বিহারিণী শূন্য কণ্ঠে শুধালো, বলো তো ভাই, এই পৃথিবীতে কোন প্রাণী দ্রুত সঙ্গী ভুলে বাঁচতে পারে? নন্দা ভ্রু কোঁচকাল। বিহারিণী হুট করে এমন প্রশ্নের কারণ সে উদ্ঘাটন করতে চাইলেও সবশেষে সক্ষম হলো না। কেবল জোরগ্রস্ত মানুষের মতো অস্পষ্ট স্বরে উত্তর দিল, জানি না, মানুষ। না না, শুধু মানুষ না, উত্তর হবে পুরুষ মানুষ। একমাত্র পুরুষ মানুষ সঙ্গী ভুলে বাঁচতে পারে, জানিস? নন্দা অবাক, বিস্মিত হয়ে তাকিয়ে রইল বিহারিণীর পানে। মেয়েটা নাকি মানসিক ভারসাম্যহীন। কই, তার কোনো চিহ্ন বর্তমানে এই নারীটার মাঝে আছে? কেউ বলবে এই মেয়েটা মানসিকভাবে অসুস্থ? একজন মানুষ যখন গোটা পৃথিবীর মানসিক স্বাস্থ্য নিয়ে এমন দার্শনিক চিন্তা ভাবনা করে উত্তর দিতে পারে, তার মানসিক স্বাস্থ্য আদৌ অসুস্থ হতে পারে? কখনোই না। নন্দা ভাবুক স্বরে প্রশ্ন করল, কেন এমন কথা বললে? সে অনেক কারণ আছে। এই যে কিছুদিন আগেও স্বামী মারা গেলে বউকে পুড়িয়ে মারা হতো, কই তখন তো বউ মারা গেলে স্বামীর জন্য কোনো বিধান ধার্য করা ছিল না, বরং বউ মারা যাওয়ার চরম দুঃখে পুরুষ হাসতে হাসতে নতুন বধূর বাসর ঘরে চলে যেত। কেন বলতো? যে বিছানায় একসময় তার প্রিয় নারীর সাথে শয্যাশায়িত থাকতো, সেই বিছানায় আরেক নারীর সাথে সুখের স্বপ্ন দেখা পুরুষরা বড় হৃদয়হীন হয়। জানিস? নন্দা উত্তর খুঁজে পেল না। কোনো আদিম মহাকাল থেকে বহু হাতড়েও শব্দ বের করে আনতে পারল না। তার মনে হচ্ছে তার সামনে একজন সুস্থ নারী বসে এমন গভীর অর্থবহ কথা বলছে। তন্মধ্যে নিচ থেকে স্টিফেনের ডাক ভেসে আসছে। সে নন্দার উদ্দেশ্যে ডাকছে। নন্দা ব্যতিগ্রস্ত হয়ে উঠে দাঁড়ালো। বিহারিণীর থেকে বিদায় নিয়ে বের হওয়ার ক্ষণেই পিছন থেকে বিহারিণী হেয়ালি কণ্ঠে নিছক ঠাট্টা কিংবা ভৎসনা ভেসে এলো। পুরুষ কিন্তু নারীর মন ভোলানোর জাদু জানে। পুরুষ জানে নারী প্রেমের বাণে দুর্বল, তাই তারা সেই বাণেই নারীকে মারতে চায়। আর বোকা নারী স্বেচ্ছায় মৃত্যুবরণ করে। সাবধান পুষ্প, অতি মধুতে পিঁপড়ে বাসা বাঁধে, কিন্তু ভুলিস না মরণ বাণে। নন্দা হয়তো কিছু বলতো, কিন্তু তার আগে আবারও নিচ থেকে স্টিফেনের কণ্ঠস্বরে সে আর দাঁড়াতে পারল না। নিচে ছুটে গেল দ্রুত। প্রকৃতিতে ভরা রোদ্দুর, সেই রোদ মাথায় নিয়ে নন্দা আত্মীয় আপ্যায়নে সচেষ্ট। কোথাও কোনো ক্রুতি যেন না থাকে সে ব্যাপারে তার কড়া পর্যবেক্ষণ। ললিতা আর শতাব্দ পুরো বিদেশি বাড়িটা ঘুরে ঘুরে দেখে সবেই বসার ঘরে উপস্থিত হয়েছে। স্টিফেন আর অ্যালেনও সেখানে বসা। ললিতার ঠোঁট প্রসারিত, বেশ ঠাট্টার সুরেই স্টিফেনকে শুধালো, বউকে ভীষণ ভালোবাসেন নাকি? নন্দা এমন প্রশ্নে ভ্যাবাচাকা খেলেও স্টিফেনের মুখে ছিল মধুর হাসি। সে এই হাসি মাখা মুখেই উত্তর দিল, সেটাই কি উচিত নহে? অবশ্যই উচিত, তবে শুনেছিলাম বিদেশি পুরুষরা নাকি ভালোবাসতে জানে না। শোনা কথা সব সত্যি হতে হবে এমনও বা কোথায় লিখিয়া রাখা? ললিতা হাসল। নিবিড়ে নিভৃতে তার মনের গোপনে নীল চোখগুলো কেমন যেন সাড়া জাগিয়ে দিল। সেই রাশভারী কণ্ঠ কোথাও একটা তোলপাড় শুরু করলো। ললিতা অবশ্য তা খেয়ালই করল না, বরং বেশ মজা করেই বলল, তা কতটুকু ভালোবাসেন? যতটুকু ভালোবাসিলে তার হাতে আমি আমার জীবন, এমনকি মৃত্যু সমর্পণ করিতে পারিয়াছি,
ঠিক ততটুকু। তাও অবশ্য বাড়ির নেম প্লেট দেখেই বুঝেছিলাম। নন্দা অবাক চোখে তাকালো। ললিতার কথা বোধগম্য হয়নি এমন ভাব করে বলল, নেম প্লেটে কি এমন আছে যে তুমি ভালোবাসা মাপতে পারলে? ললিতা উচ্চস্বরে হাসল। তার সাথে যোগ দিল শতাব্দ। ঢোলা জামা পরিহিতা ললিতার চপল চঞ্চল গালে হাসিটা বড় সুন্দর ঠেকল। সে হাসতে হাসতে মস্করা করে বলল, জানিস না নাকি আবার নতুন করে শুনতে চাইছিস? নন্দা ভ্রু কোঁচকাল। অবাক কণ্ঠে বলল, কি জানার কথা বলছো? তোমার বাড়ির নাম অলকানন্দের নির্বাসন, সে কথা কি জানো না? শতাব্দের কথায় বিস্মিত হতবম্ব হলো নন্দা। সেই হতবম্ব ভাব তার কণ্ঠনালী অবধি পৌঁছে গেল। সে কিংকর্ত বিমূঢ় হয়ে বলল, কি? ললিতা হেয়ালি করে বলল, তাই তো দেখলাম আসার সময়, তুই খেয়াল করিসনি? তা জামাইবাবু এমন একটা নামের কারণ কি? শেষের বাক্যটা ললিতা স্টিফেনের দিকে তাকিয়েই করল। নন্দা উত্তরের আশায় স্টিফেনের দিকে চাইল। স্টিফেনের মুখে মিষ্টি হাসি। সে নন্দার ডান হাতে আলগোছে আঁকড়ে ধরে বলল, আমার ভালোবাসা যাহার কাছে চক্ষের বিষ, তার কাছে এই সংসার নির্বাসনই বটে, তাই না সানশাইন? নন্দার হাত পা কেঁপে উঠল। বারবার বিহারিণীর কথাটা তার কানে প্রতিধ্বনিত হতে লাগলো। পুরুষের কথার বানে ভুলতে নেই। সে দ্রুত স্টিফেনের হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে দিল। স্টিফেনের মুখে আগের ন্যায় হাসি। ললিতা সেই দিকে মুগ্ধ চোখে তাকিয়ে অস্ফুষ্ট স্বরে বলল, যার চোখে এত ভালোবাসা তার বুকে কেন এত কঠোরতা? শতাব্দ হয়তো ললিতার এত ক্ষীণ শব্দ শুনতে পেল। তার চোখ মুখ মলিন হয়ে গেল। সে ফিস ফিস করে বলল, ললিতা, ভুলিস না আমরা কি কাজে এখানে এসেছি। ললিতা দীর্ঘশ্বাস ফেলল। আফসোস মাখা কণ্ঠে বলল, এত ভালোবাসায় পরিপূর্ণ বুকে কিভাবে মৃত্যুর বিষ ছুঁড়ে মারব বলতো? শতাব্দ ভ্রু কোঁচকাল। সাবধানী চোখে ইশারা করে বলল, ভুলে যাস না, ওরা আমাদের বাঁচতে দিচ্ছে না, অথচ নন্দা ওনার কারণেই বেঁচে আছে। ঘোর আধারে মাখা প্রকৃতির এক কোনায় দাঁড়িয়ে চন্দ্রবিলাস করতে ব্যস্ত নন্দা। বিকেলে বিদায় নিয়ে চলে গেছে শতাব্দরা। সারাদিন পর অবসর পেল সে। চাঁদের জোছনায় তার সারা অঙ্গ যেন আহ্লাদে মাখামাখি। তার ধ্যান জ্ঞান জুড়ে একটি বেঁচে থাকতে চাওয়া জীবনের প্রতিচ্ছবি আঁকানো। মানুষ বাঁচার জন্য কত কিছুই না করে, তার জলজ্যান্ত প্রমাণ সে নিজে। আহারে জীবন, এত বেদনা, তবুও বেঁচে থাকার শখ তার কমে না। আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি সানশাইন? নন্দার ধ্যান ভাঙল। ভ্রু জগল তার কুঁচকে এলো আপনা আপনি। প্রায় ঠেস মেরে সে বলে উঠল, ব্যাপারটা ভূতের মুখে রামনাম হয়ে গেল না? নন্দার তাচ্ছিল্যে হাসল স্টিফেন নিজেও। দু কদম এগিয়ে এসে সেও হেয়ালি করে বলল, ব্যাপারটা কি খারাপ? ভূত যদি একটু রাম নাম ধরে গাইতে চায় তবে মনুষ্য জাতির সমস্যা কি? ভালো তো সবাই হইতে চায়। সেই ভালো হওয়ার বীজটা অঙ্কুরেই বিনষ্ট করিবার সাধ্য কেবল মানুষেরই আছে। আর একমাত্র তাই ভূতেরা চাইলেও ভালো হইতে পারে না। খুব নীরবে স্টিফেন যেন নন্দার গালে সপেট চর বসিয়ে দিল। নন্দারও তাচ্ছিল্য দৃষ্টি মুহূর্তেই নত হয়ে এলো। সে অন্যদিকে দৃষ্টি দিয়ে বলল, কি বলতে চান বলুন। আমায় কি একটু ভালোবাসিতে পারো না সানশাইন? ধরো হঠাৎ পরিচিত হওয়া পথের পথিকে যতটুকু ভালোবাসা মানুষ দিয়ে থাকে ঠিক ততটুকুই দেওয়া যায় কি না? না। নন্দার কঠোর কণ্ঠ। স্টিফেন তবুও নির্লিপ্ত। বুক ভরা এক দীর্ঘশ্বাস ফেলল সে হাসতে হাসতে। নন্দার থেকে সে কিছুটা দূরেই দাঁড়িয়ে নিজের দুহাত পেছনে আড়াআড়ি করে রাখলেন। দৃষ্টি রাখলেন নীরব নিশ্চল জলজল করা ওই চাঁদের দিকে। নন্দা স্টিফেনকে স্থায়ীভাবে দাঁড়াতে দেখে যেই না চলে আসতে নিবে ঠিক তখনই মানুষটার ফ্যাকাশে স্বর পাওয়া গেল, আচ্ছা, ভালোবাসিতে হইবে না আমায়, ঘৃণাতেই আমি মানিয়ে নিব। তাই বলিয়া কি একটু পাশেও দাঁড়াইয়া থাকা যায় না? আমি বোধ করি অতটাও ছোঁয়াচে নই। নন্দা আর যেতে পারল না। চুপ করে সেখানেই দাঁড়িয়ে পড়ল। স্টিফেন আপন মনেই কথা বলতে শুরু করলো, জানো সানশাইন, এই যে দেশ, এই যে মাটি, তার প্রতি আমার কি ভীষণ টান। কেন বলো তো এত টান? তুমি ভাবিতেছ হয়তো আমার জন্মটাই জন্মভূমিতে হইয়াছে সেই জন্য, কিন্তু মোটেও তা না। আমার জন্ম হইয়াছিল
আমার পিতারই মাতৃভূমিতে। আর সবচেয়ে মজার বিষয় কি জানো? তুমি যাকে আমার মাতা বলিয়া জানো, তিনি কিন্তু আমার জন্মদাত্রী জননী নয়। নন্দার শেষ বাক্য শুনে বেশ আশ্চর্য রকমের বিস্মিত হলো। তার বলার অপেক্ষা রাখে না, সে হতভম্ব কণ্ঠে বলল, কি? তবে যে বিয়ের দিন বললেন আপনার মা এই দেশের, আমি কিন্তু আমার জন্মদাত্রীর কথা বলিতেছি। আর জন্মদায়িনী যে সবসময় মাতা হইতে হইবে তা কোথায় উল্লেখ আছে? আমি আপনার কথা বুঝতে পারছি না। স্টিফেন আবারও দীর্ঘশ্বাস ফেলল, বিবশ কণ্ঠে বলল, একটা গল্প শোনাই, শুনিবে? নন্দা হ্যাঁ অথবা না কিছুই উচ্চারণ করল না, কিন্তু তার ঠায় দাঁড়িয়ে থাকা এবং নীরবতার মাঝেই স্টিফেন যেন উত্তর খুঁজে পেল। তাই সে নিজেই বলা শুরু করলো, পৃথিবীর উন্নত একটি দেশে এক অসাধারণ নারীর সাথে সাক্ষাৎ হয় একজন আর্টিস্টের। আর্টিস্ট কি জানো? আর্টিস্ট মানে হলো চিত্রশিল্পী। সুন্দরী নারী ছিলেন মডেল। দুজনের পরিচয়টা হইয়াছিল অনেকটা অসাধারণভাবে। চিত্রশিল্পী একটি পরিত্যক্ত সংবাদপত্রে একজন মডেলের সাদা কালো ছবি দেখিয়াছিল, যার মুখ ছিল পোশাকের ডিজাইন অনুযায়ী আবৃত। দেখা গিয়েছিল বাদামি চুলগুচ্ছ এবং ঘোলা চক্ষু যুগল। এর বেশি আর কিছুই জানতে পারেনি সে। তা দেখেই জাদুকরের ন্যায় সেই আর্টিস্ট আঁকিয়া ফেলল এক নারীর অবয়ব, এবং সে জায়গায় জায়গায় ঘুরে কেবল সেই নারী মূর্তিকে খুঁজে বেড়ায়। এবং অতঃপর সে দেখা পায় সেই নারীর, তার কাঙ্ক্ষিত নারীর। এবং চিত্রশিল্পীর এই অসাধারণ আগ্রহ দেখিয়া নারীটি তাকে বিবাহ করিতে রাজি হয়, এবং অবশেষে সেই সুন্দর শহরকে সাক্ষী রাখিয়াই তাহাদের একটি সংসার হয়। স্টিফেন থামে। নন্দা তখন মনোযোগী শ্রোতা। সম্পূর্ণ কথা জানার জন্য সে বিচলিত। স্টিফেনকে থামতে দেখে সে কিছুটা বিরক্ত হলো বটে। বিরক্ত কণ্ঠেই বলল, তারপর তারপর তাহাদের ঘর আলো করিয়া একটি পুত্র সন্তানের জন্ম হয়। সন্তানের পিতা তো আনন্দের অন্ত ছিল না, কিন্তু ভিন্নতা দেখা দেয় মডেলের ভেতর। সেই অসাধারণ নারী ভাবতে থাকে সে শিকলে বাধা পড়ে যাচ্ছে, এবং তার জন্য সে ছটফট ছটফট করিতেছিল একটু মুক্তি পাওয়ার আশায়। আর তার মুক্তি হিসেবে তার কাছে আসে তার রঙিন দুনিয়ার এক বন্ধু, ম্যাভেন অ্যানে। অ্যানে ছিল খুব চতুর লোক। তিনিও একজন পুরুষ মডেল। তাহার সৌন্দর্য যে কোনো নারীকে মুগ্ধ করিতে পারিত, এবং অবশেষে চিত্রশিল্পীর সেই নিখাদ ভালোবাসাকে পরিত্যক্ত ঘোষণা করিয়া সেই নারীর সৌন্দর্যকে বাছিয়া নিয়েছিল। কিন্তু সেটা প্রকাশ্যে সে আনেনি। যেহেতু তার স্বামী খুব ধনী ছিলেন, সেহেতু এমন একটা টাকার স্তূপকে তো কেহই অস্বীকার করিতে পারে না, তাই না? কিন্তু সেই লেডি ভুলেও জানিতে পারে নাই যে তার স্বামী সবটা জানিত। ভালোবাসার সবচেয়ে বড় শিকল কিনা, সেই শিকল যে সবার ছাড়িয়া যাওয়ার সাধ্য নাই। ঠিক তখনই তার পুত্র যখন 2 বছরের শিশু, তাকে নিয়ে তার পিতা আরেকটি দেশে চলে আসে, কেবল হাওয়া বদলের জন্য। কিন্তু বিভিন্ন কাজে যুক্ত হইতে হইতে তিনি আটকে পড়েন সেই দেশের ভেতরেই। তার পুত্র ধীরে ধীরে বড় হইতে লাগিলেন। তার স্ত্রী মাঝে মাঝে এ দেশে এসে ঘুরিয়া যাইতেন স্বামী সন্তানদের কাছে। প্রকৃতপক্ষে তার মন তো পড়িয়া থাকত তার প্রেমিকের কাছে। তার মাঝে একটা অদ্ভুত ঘটনা ঘটে সেই চিত্রশিল্পীর জীবনে। তিনি যে দেশে ঘুরতে আসিয়াছিলেন, সে দেশে কিছু কুসংস্কার তখন গোড়া শক্ত করে দেশের মাটিতে রাজত্ব করিতেছিল। সেই কুসংস্কারের দোহাই দিয়ে সে দেশের অনেক মেয়ে বলি হইতে লাগিল, এবং সেই দৃশ্যপটেরই একদিন মুখোমুখি হয় চিত্রশিল্পীটা। তার সামনে একটা মেয়ে দেখতে কুৎসিত বলিয়া তার বাবা মা ত্যাগ করিয়াছিলেন। তার দুর্দশা দেখিতে না পারিয়া আর্টিস্ট মেয়েটিকে বিবাহ করিয়া সম্মান দিতে চায়, এবং তাই করেন। অতঃপর সেই মেয়েটির কোলে পিঠে করেই লোকটার সন্তান বড় হইতে লাগিল। সব ঠিকই ছিল। লোকটার প্রথম স্ত্রী আসিতেন, কয়েকদিন থাকিতেন, তার স্বামীর দ্বিতীয় বধূকে বড় অত্যাচার করিতেন, আবার নিজের দেশে ফিরিয়া যাইতেন। চিত্রশিল্পী লোকটাও কিছু বলিতেন না। ভালোবাসিতেন কিনা সেই মহিলাকে? ভালোবাসার কাছে তো সব দোষ ক্ষমার যোগ্য, কিন্তু তাহাদের পুত্র সেসব মানিতে পারিত না। তারপরে জীবনে এলো ভয়াবহ দুর্যোগ। পুত্র তার মাতার অবাধ প্রেম ও প্রেমিকের কথা একদিন জানতে পারিল।
মাতা প্রেমিকের সাথে বুদ্ধি করিল তার স্বামী এবং স্বামীর দ্বিতীয় স্ত্রীকে মারিয়া ফেলিবেন, তাহলে সকল সমস্যার সমাধান। তাদের পুত্র এটা মানিতে পারিলেন না। শোনা যায় তাই নাকি ছাদ হইতে নিজের মাতাকে ধাক্কা দিয়া মারিয়া ফেলিয়াছিল পুত্র। ভালোই করিয়াছিল। বিশ্বাসঘাতকদের কি বেঁচে থাকা উচিত? একদমই নয়। স্ত্রীর মৃত্যু মানিতে পারেননি সেই চিত্রশিল্পী। অতঃপর একদিন নিজেও আত্মহত্যা করিলেন। ওই যে সকলে বলে না, ভালোবাসার কাছে এসে সকলকেই থামতে হয়। সে তো স্ত্রীকে সত্যিই ভালোবাসিয়াছিলেন। তারপর পুত্রের স্থান হয় ওই অবহেলিত কুৎসিত নারীটির কোলে, এই বাংলায়। স্টিফেনের কথা থামে, অথচ অলকানন্দা অবাক হয়ে দেখল তার শব্দ ফুরিয়েছে। গায়ে কাটা দিয়ে উঠছে কি যেন। শিরশির বাতাস তার মনে ভিত তৈরি করছে। সে অস্ফুষ্ট স্বরে বলল, সেই পুত্র কে? আর সে মানুষগুলোই বা কে? আমার মাতা ক্যারেন বেথ ছিলেন একজন মডেল, আমার পিতা ছিলেন একজন আর্টিস্ট, আর আমার কুৎসিত মায়ের নাম কাদম্বরী। নন্দা 2 পা পিছিয়ে যায়। ঘামে তার শরীর ভিজে একাকার। তা দেখে স্টিফেন রহস্য করে বলে, বিশ্বাসঘাতকতার দণ্ডবিধি কেবল মৃত্যু, তাই না?